दिल बड़ा बेईमान होता नहीं आसान, इसे है समझाना बेईमान। दिल बड़ा बेईमान तेरे लिए शैतान, मेरी ना एक माना। दिल जीते या मैं जीतूं देखूंगी, देखेगा तो लो दिल से शरत लग गई, मुझे तो तेरी लत लग गई। जमाना कहलते ये गलत लग गई, मुझे तो तेरी लत लग गई। ये जमाना कहलते ये गलत लग गई, मुझे तो तेरी ला आ ये ला आ ये ला आ लत लग गई। ব্যাস এইটুকুই রাখি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো আমার আনসার ব্যাক করার জন্য, তো এখন তোমাদের কাছে পৌঁছে যাবে। না, আমার জীবনে এখন আর কেউ এতটা ইম্পর্টেন্স রাখে না, সে শত্রুতার দিক থেকে হোক, মিত্রতার তো ছেড়েই দাও, যে আমি আমার নাওয়া খাওয়া ভুলে গিয়ে করতে বসে পড়বো। একদম এতটা ইম্পর্টেন্স আমি এখন আর কাউকে দিই না। আমি সমস্ত কিছু দেখেছি, দেখে নিয়ে আমি সুন্দর করে সেজে গুজে লাইভ করেছি, লাইভ করে নিয়ে তোমাদের সঙ্গে চুটিয়ে গল্প করেছি। সেটা করার পর যতগুলো শাড়ি বিক্রি হয়েছে সেইগুলো সাইড করে রেখে, যেগুলো বিক্রি হয়নি সেগুলোকে নিয়ে আবার শর্টস করেছি, করে নিয়ে সেই সব কিছু গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করেছি, সুন্দর করে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, এখন আর লাইফে এতটা ইম্পর্টেন্স আমি কাউকে দিই না। যা হবে কন্টেন্টের আকারে তোমাদের কাছে চলে যাবে, অতটা বেশি বাড়াবাড়ি করার এখন আর প্রয়োজনই পড়ে না আমার জীবনে। আচ্ছা, তোমাদেরকে একটা গল্প শোনাবো আজকে, খুব মিনিংফুল গল্প, একদম স্কিপ করবে না, নতবা যদি ইম্পর্টেন্ট না হতো আমি ভিডিওতেই বলতাম না, আমি ভিডিওতে সেই বিষয়টা বলতামই না। বেশ কয়েকদিন ধরে তোমরা জানো যে আমি গোপাল ভাঁড় খুব দেখি, তোমরা জানো যে আমি গোপাল ভাঁড়ের প্রত্যেকটা ক্যারেক্টারের গলা পর্যন্ত প্রায় নকল করে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? কতটা গোপাল ভাঁড় ওই মানে ক্যারেক্টারগুলোর আমি ভক্ত। আচ্ছা, প্রত্যেকটার ভক্ত আমি। গোপাল ভাঁড়ের সঙ্গে নিজেকে আজকে তুলনা করতে বাধ্য হচ্ছি না, তার দূরদর্শিতার সঙ্গে নয়, তার যে তীক্ষ্ণ বুদ্ধি তার সাথে নয়, তার যে ভাগ্য সেটার সঙ্গে আমি নিজেকে তুলনা করছি। তোমরা যারা যারা গোপাল ভাঁড় দেখো, তোমরা জানো ভালো মতন এই কথাটা, যে সব সময় গোপাল ভাঁড়ের পেছনে লাগা হয়, সব সময় গোপাল ভাঁড়ের কাছ থেকে ভালো বুদ্ধি নিয়ে, যেটা কিনা তার আছে, ভালো বুদ্ধি নিয়ে নিজেকে উদ্ধার করে, সে মহারাজা হোক বা সভাসদের বাকি সদস্যগুলো হোক না কেন, প্রত্যেকে কিন্তু তার ফায়দা নেয়। কিন্তু সময় ক্ষেত্রে রাজা অবশ্যই গোপালকে খুব ভালোবাসতেন, কিন্তু সময় ক্ষেত্রে উনি মানুষের কথায় ইনফ্লুয়েসড হয়ে তারপরে কিন্তু গোপাল ভাঁড়কেও বহুবার রাজসভা থেকে বরখাস্ত করেছেন, বিতাড়িত করেছেন, তাকে কাজ থেকে ছাঁটাই করে দিয়েছেন। তারপরে হচ্ছে তোমার যেগুলো আর কি দেখি সেই সূত্রেই বলছি, তারপরে তাকে পরীক্ষা নেওয়ার জন্য নানান রকম বিপদের মুখে তাকে ধাক্কা দেওয়া, ঠেলে দেওয়া। অথচ এই গোপাল ভাঁড় কিন্তু শয়নে স্বপনে ভুলেও কখনো রাজা কৃষ্ণচন্দ্রের বদনাম করেননি, ঠিক আছে? তো আর গোপাল ভাঁড়ের যারা কাছে ছিল তারা ছিল দুজন, এক হচ্ছে সভাকবি আর এক হচ্ছে বিজ্ঞানী, তাই তো? এই দুজন যারা কিনা নিতান্তই নম্র, ভদ্র এবং জ্ঞানী ব্যক্তি। বাদ বাকি রইল পড়ে দেখো যারা কিনা গোপাল ভাঁড়কে সব সময়, মন্ত্রী তো একেবারে বরাবরের জন্য গোপাল ভাঁড়ের শত্রু, আর গোপাল ভাঁড়কে শত্রু মনে করে, গোপাল ভাঁড়ের শত্রু না। আচ্ছা, আর রইল পড়ে রাজবৈদ্য, জ্যোতিষী, সেনাপতি, কোষাধ্যক্ষকে মাঝে মধ্যে দেখা যায়, সবসময় থাকেন না উনি। এই তিনজন কখনো এইভাবে পাল্টি খায়, কখনো এইভাবে পাল্টি খায়, এইভাবে পাল্টি খায়, এইভাবে পাল্টি খায়। ও পণ্ডিত, এই চারজন। এইবার কেন আমি গোপাল ভাঁড়ের সমকক্ষ বলে নিজেকে মনে করছি? এই কারণের জন্যে, যখন যার দরকার পড়ে আর কাউকে খুঁজে না পেয়ে তারা জানে যে এই মানুষটাকে হাত বাড়ালেই আমার দুঃখের সময়, আমার কষ্টের সময়, আমার বিপদের সময় পাশে পেয়ে যাব, তারা আসে, ব্যবহার করে আমাকে। তারপরে যখন প্রয়োজন ফুরিয়ে যায়, বিনা কারণে তারা আমার সঙ্গে নোংরামো করা শুরু করে দেয়। এই দিক থেকে গোপালের সঙ্গে আমি নিজেকে সমকক্ষ বলেছি, ব্যাস, আর কিচ্ছু না, ঠিক আছে? বাদ বাকি গোপাল ভাঁড় যেই ব্যক্তিত্ব, তার ধারে কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই, ঠিক আছে? এইবার তোমাদেরকে আরও একটা উদাহরণ দেব। এত সুন্দর লেগেছে আমার এই বিষয়টা, না? তোমরা ধৈর্য ধরে এই কথাটা শোনো। বিভিন্ন রকমের এপিসোড আমি এক একটা এপিসোড 3 থেকে 4 বার দেখে আমার কোনো বিরক্ত লাগে না, কারণ ওই সমস্ত থেকে না অনেক কিছু শেখা যায়।
আচ্ছা, একদিন সরস্বতী পুজো পারপাস একটা এপিসোড হচ্ছে, যেখানে মহারাজা খুব অসুস্থ, বলছে আমি এবার সরস্বতী পুজোর কোনো দায়িত্ব নিতে পারবো না, গোপাল তুমি দায়িত্ব নাও। তখন মন্ত্রী বলছে, মন্ত্রী তো সব সময় গোপালের বিরুদ্ধে যাওয়ার জন্য, গোপালকে ফাঁসানোর জন্য, গোপালকে শেষ করার জন্য, কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য সব সময় উদ্গ্রীব হয়ে থাকে। আচ্ছা, তখন মন্ত্রীমশাই বলছে, না না মহারাজ, আপনার শরীর অসুস্থ, আপনার শরীর অসুস্থ, আর এদিকে সরস্বতী পুজো হবে, একদম না, আর এদিকে কোষাগারের অবস্থাও ভালো নয়, খুব সঙ্গীন মহারাজ, কিছুতেই সরস্বতী পুজো এবার হতে পারে না। আর এদিকে গোপাল ভাঁড় বলছে যে সরস্বতী পুজো এবার হবে না মহারাজা, কি রাজামশাই এবার সরস্বতী পুজো হবে না। তা রাজামশাই বলছে, আমি এই সব বিষয়ে কিছুই বলতে পারছি না, উনি তো একেবারে গা হালানো মানুষ, আমি যা দেখি উনি গা হালানো মানুষ, তো এরকমই হয়েছে। এবার ওদিকে কুমোর যিনি আছেন, যিনি কিনা মৃৎশিল্পী, অর্থাৎ প্রতিমা টতিমা বানায়, তো ওনাকে কিছু জানানো হয়নি, ঠিক আছে। এবার উনি তো ঠাকুর বানিয়ে ফেলেছেন, মা সরস্বতী মায়ের প্রতিমা বানিয়ে ফেলেছেন। এইবার গোপাল ভাঁড় তো বলছে যে পুজো হবে, ঠিক আছে। যখন পণ্ডিত মশাইয়ের কাছ থেকে বাচ্চা কাচ্চারা শুনতে পেয়েছে ন্যাপলা, পুটি, গুলটে, এই বাচ্চা কাচ্চাদের নাম, নাতি নাতনিদের নাম, তাই এইবার এরা গিয়ে গোপাল দাদুর কাছে বলছে, গোপাল দাদু এবার পুজো কি হবে না? গোপাল দাদু বলছে, আমি যখন আছি পুজো তখন হবে। তাই এইবার ওদিকে কুমোরের কাছে গেছে মন্ত্রী, বলছে এবার কিন্তু আর রাজবাড়িতে সরস্বতী পুজো হবে না। এবার কুমোরের তো মাথায় হাত, বলছে আমার তো তাহলে আমার যে ঠাকুর বানানো হয়ে গেছে, তাহলে আমার তো লস হয়ে গেল। এবার মন্ত্রী মশাই কী করলো, গোপাল ভাঁড়ের উপরে দোষ দিয়ে দিল, বলছে কেন, গোপাল তোমাকে বলেনি কিছু? কুমোর বলছে, না গোপাল তো আমাকে কিছু বলেনি। বলছে গোপাল তো জানে সব, তাহলে সেই তোমার লসের কারণ, ঠিক আছে। এবার কুমোর খুব স্বাভাবিকভাবে গোপাল ভাঁড়ের উপরে খেপে গেছে। এবার মন্ত্রীর সঙ্গে কুমোরের সঙ্গে কথা বলতে দেখে ফেলেছে কারা, এই গোপাল ভাঁড়ের নাতি নাতনিরা, ঠিক আছে। এবার এরা এসে কুমোরকে জিজ্ঞাসা করেছে যে কি হয়েছে। তখন বলছে, আর কি হবে, আমার লস হয়ে গেছে, তোদের গোপাল দাদুর জন্য আমার লস হয়ে গেছে। হ্যাঁ, এবার নাতি নাতনিরা বলছে, আমাদের গোপাল দাদু এরকম করতেই পারেন না, আমাদের গোপাল দাদু কারোর ক্ষতি করতেই পারে না। এবার কুমোর তো খেপে রয়েছে, কুমোর বলছে, যা তোরা আমার সামনে আর তোদের গোপাল দাদুর আর গুণগান করিস না, ঠিক আছে। এবার কুমোরের কাছে দুধছাই খেয়ে নাতি নাতনিরা কোথায় গিয়ে হাজির হলো, গোপাল দাদুর কাছে গিয়ে হাজির হলো। এইবার নাতি নাতনিরা গোপাল দাদুকে জিজ্ঞাসা করছে, গোপাল দাদু জানো কুমোর কাকু বা যাই হোক তাকে কি নামে মানে কি ডাকে সম্বোধন করছে, বলছে এরকম কুমোর তোমার নামে বদনাম করছে, ঠিক আছে, তোমার নামে বদনাম করছে খুব, তোমার নামে খুব বদনাম করছে। তখন পয়েন্ট টু বি নোটেড এই জায়গাটা, গোপাল ভাঁড় বলছেন যে আমার নামে বদনাম করছে, আমি তো কারোর উপকার করিনি, আমার নামে বদনাম করছে, আমি তো কারোর উপকার করিনি। নাতি নাতনিরা তো অত কিছু বুঝতে পারছে না। পুটি জিজ্ঞেস করছে, এটা কি বললে দাদু, তুমি কারোর উপকার করবে, সে তোমার বদনাম কেন করবে? গোপাল ভাঁড় একটা হাসি হেসে বললেন, এটাই হয় রে পুটিমা, তুমি যার উপকার করবে সে তোমার বদনাম সবার প্রথমে করবে, সে তোমার ক্ষতি সবার প্রথমে করবে। আমার ওই লাইনটা এখানে আর এখানে এমনভাবে গেঁথে গেছে, তোমাদেরকে আমি কি বলবো। তার জন্য এখন আমাকে যতই মানুষ কোপাতে আসুক, কাটা ছেঁড়া সেগুলো তো বহুত পুরনো বাত, বহুত পুরনো গল্প। কেউ যদি এখন আমাকে কোপাতেও আসে না, আমি জাস্ট একদম ফিলিংসলেস হয়ে থাকি, কারণ আমার এখন আর কিচ্ছু যায় আসে না, কারণ আমি এটা বুঝতে পেরে গেছি, তুমি যার সাথে যত বেশি নরম, তুমি যাকে যত বেশি উপকার করবে, তুমি যাকে যত বেশি ভালোবাসবে, বিপদের দিনে তুমি যার হাতটা বেশি করে ধরবে, শক্ত করে ধরবে, সেই তোমাকে বিপদের মুখে ঠেলে দেবে। আর এর জলজ্যান্ত বাস্তব উদাহরণ একমাত্র আমি, ঠিক আছে। এইবার আসি কমিউনিটি পোস্টের কথায়। গতকালকে মারু একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যেখানে কিনা চরিত্রবতী, সতী সাবিত্রী, রেসপেক্ট, এই 3টে ওয়ার্ড ওখানটায় লেখা ছিল। 4 লাইনের একটা কমিউনিটি পোস্ট, 3 থেকে 4টে এই ধরনের শব্দ ছিল, ঠিক আছে। এইটা কেন দিয়েছে বলে তোমাদের মনে হয়? এই কমিউনিটি পোস্টটা গতকালকে মারুর চ্যানেল থেকে কিসের জন্য আসলো বলে তোমাদের মনে হয়? কারণ একদম পয়েন্টে ঘা মেরেছি, তার জন্য তেলে বেগুনে জ্বলে গিয়ে তারপরে ওই কমিউনিটি পোস্টটা দিতে বসেছে। কারণ আমি এবার তো মিথ্যে কথা বলতে পারিনি, তার জন্য আমাকে নিয়ে চিবিয়ে একটা ভিডিও করতে আসতে পারেনি। মারুর বয়স কম,
আমাদের থেকে তুলনামূলকভাবে। তাই বলে মারুর বাচ্চা ধারণের বয়স হয়নি, মারুর বাচ্চা প্রসব করার বয়স হয়নি, মারুর বিয়ে করার বয়স হয়নি, এটা যারা মনে করে তারা হয়তো নিজেরা বিয়ে করেছে হয়তো 35-36 বছর বয়সে, যেটা কিনা এখনকার যুগে নর্মাল ব্যাপার। ঠিক আছে, মেয়েরা 33-34 বছর বয়সে বিয়ে করছে, এটা ভীষণ নর্মাল। কিন্তু আগেকার দিনে তাই কি হতো? আগেকার দিনে তো তাই হতো না। 20 বছর হয়ে গেলে পাড়ায় রব উঠে যেত, ওই মেয়েটার 20 বছর হয়ে গেছে রে, এখনও বিয়ে হচ্ছে না। এরকমটা হয়, এরকমটা হতো, ইভেন এখনও এরকমটা হয়। তো সেই মারু যেই পরিমাণে ন্যাকামো করছে, প্লাস যেই পরিমাণে মিথ্যাচারিতা করছে, সেই মিথ্যাচারিতায় যখন এরকমভাবে টিপ দিয়ে ধরেছি, তখনই মারুর এই ধরনের কমিউনিটি পোস্টটা বেরিয়েছে। আমি একটা কথা মারুকে বলি, ছাইতে কখনো নতুন করে আগুন লাগানো যায় না। বোঝাতে পারলাম? ছাইতে কখনো নতুন করে আগুন লাগানো যায় না। হ্যাঁ, একটা দমকা বাতাসে সেই ছাই কিন্তু তোদের মুখে উড়ে গিয়ে লাগতেই পারে, এটার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি। ঠিক আছে, এইবার কোন কথাতে এত পরিমাণে জ্বলে গিয়ে কমিউনিটি পোস্ট? বাচ্চার 6 ষষ্ঠী। এটা খুব স্বাভাবিক, যেখানে প্রত্যেকটা মানুষ দেখতে পেয়েছে যে বাপের বাড়িতে প্রথম যখন আসলো তারপর থেকে মারুর গায়ে চুলকানি শুরু হয়েছে। কিসের কারণে? সিঁদুরের কারণে। সিঁদুরের কারণে মারুর শরীরে এতটাই চুলকানি সৃষ্টি হয়েছে, মারুর সিঁদুর আবছা হতে 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 এখন আর বর্তমানে নেই। এখন সিঁদুরও নেই, শাখাপলাও নেই। আফটার ডেলিভারি সে সব কিছু করছে, কিন্তু সে শাখাপলা পরতে পারছে না, সে সিঁদুর ছোঁয়াতে পারছে না। এটা শুধুমাত্র যে একটা, তোমরা অনেকেই বলতে পারো এখন শাখা সিঁদুর অনেকেই পরে না, আয়স্ত কেউ হাত থেকে খোলে না, এটা মাথায় রাখবে। হিন্দু ঘরের বউরা শাখা সিঁদুর নাই পরতে পারে, কোনো বাধ্যতামূলক নয়, আয়স্ত খোলে না, এটা কিন্তু তোমরা কেউ অস্বীকার করতে পারবে না। আর মারুর ক্ষেত্রে শাখা সিঁদুর না পড়ার পেছনে কিন্তু অনেক বড় একটা কারণ রয়েছে, কারণ সে জন্মসূত্রে মুসলমান। তো এই কথাটাই তো বলেছি, যার কিনা শাখা সিঁদুর পড়াতে বাধ্যবাধকতা রয়েছে, তারা কি করে একটা সদ্যজাত বাচ্চার নামে মিথ্যে কথা বলে দেয়, যেই বাচ্চাটা খোদ তাদের। এইটাই তো বলেছিলাম, যার পেছনে শুধুমাত্র লজিক রয়েছে ভরে ভরে, আর কোনো কিচ্ছু নেই। না আমার কোনো পার্সোনাল গ্রাজেস এর মধ্যে ঝলকে পড়েছে, না অন্য কোনোভাবে কোনো কিছু রয়েছে, শুধুমাত্র ভিডিও টু ভিডিও করেছি। আসলে বহুদিন ধরে অনেক সিম্প্যাথি, অনেক প্রশংসা গ্যাদার করেছে। যখন কিনা এদের আসল রিয়ালিটিতে আমি আঘাত করলাম, তখনই গিয়ে এই টাইপের কমিউনিটি পোস্ট চলে আসলো। এটা ভীষণ পরিমাণে সিম্পল একটা জিনিস, এখানটায় আমার রাগ করার কোনো জায়গাই নেই। এখানটায় আমি শুধু হেসেছি যে এরা নিজেরাই বুঝিয়ে দিল যে আমি কতটা সঠিক ছিলাম। সেই কারণের জন্য এখন আর 4-5টা ছাগল আর শিয়ালের মতন, ছাগল বলবো না, শিয়ালের মতন মারুও কমিউনিটি পোস্টে হুক্কা হুয়া ডাক ছেড়েছে। একটা কথা বলি মারু, চরিত্র নিয়ে কথা বলছিস না, প্রথম কথা হচ্ছে আমি এখানে কোনো সময় নিজের চরিত্রের সার্টিফিকেট নিতে আসিনি। কখন মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে, আমার চরিত্র নিয়ে সমালোচনা কখন করবে? যখন আমি আমার ভিডিওতে এমন কিছু দেখাবো যেটা নিয়ে সমালোচনা করার জায়গা থাকে। আমি আমার ভিডিওতে সমালোচনা করার মতন এরকম কোনো জায়গা কন্ট্রোভার্সি চ্যানেলেও রাখিনি, আর আমার ব্লগ চ্যানেলেও রাখিনি। যতটুকু যাই হচ্ছে সেগুলো একেবারে ব্যক্তিগত শত্রুতা কারণে করে বেড়াচ্ছে, যেখানে কিনা আমার কোনো কিছু বলার নেই, কোনো কিছু দেখারও নেই, শোনারও নেই। ঠিক আছে, এবার এই চরিত্রের কথা তোমাদেরকে বললাম যে আমি এখানে মানুষের কাছ থেকে নিজের চরিত্রের সার্টিফিকেট নিতে আসিনি, এটা আমার প্রয়োজনের মধ্যে পড়েই না, এটা আমার প্রয়োজনই নেই। তো সেখানে আমার চরিত্র নিয়ে চচ্চড়ি করার কোনো ফায়দা পাবি কি? মনে হয় কি? আর এরপরে আসি সতী সাবিত্রী। না, আমার থেকে বেশি সতী সাবিত্রী হচ্ছিস তুই, তোর থেকে বেশি সতী সাবিত্রী হচ্ছে তোর বর, তার থেকেও কোনো অংশে কম যায় না তোর মা। তোর সতী সাবিত্রী পনার কথা আমি একটা ছোট্ট করে বলে যাই, যেটা কিনা মানুষ জানে না। যখন তোর সাথে ব্রেকআপ হয়েছিল, যাকে পাচ্ছিলি তার সাথেই মুখ মারার চেষ্টা করছিলি, যাকে পাচ্ছিলি, কোনো রকম এদিক ওদিক তাকানো নেই, তার সাথেই মুখ মারার চেষ্টা করছিলি। এটা হচ্ছে তোর চরিত্র। আরও যদি তুই ডিটেলসে শুনতে চাস, বা তুই যদি চাস আমি তোকে মনে করাই, আমি অবশ্যই মনে করিয়ে দেবো নেক্সট ভিডিওতে। ঠিক আছে,
তোর বরের চরিত্রে আসি। তোর বর তোর কনসার্ন ব্যতীত আমার সঙ্গে, মানে তোকে জানানো ছাড়া আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করেছিল, যেচে আমার কাছ থেকে নাম্বার নিয়েছিল, যেচে আমি কিন্তু কোনো কিছুই বলিনি, ঠিক আছে? সেটা যখন তুই দেখতে পেলি যে তোর বরের সঙ্গে, মানে তোর এখনকার বর, তোর তার সাথে আমার সাথে কন্ট্যাক্ট, মানে মিউচুয়াল ফ্রেন্ডে আমরা এসছি, তখন তুই আমাকে ফোন করেছিলি। ভাব তোদের মধ্যে সম্পর্কের কতটা, মানে ওটাকে বিশ্বাস, তোদের সম্পর্কের মধ্যে কতটা বিশ্বাস রয়েছে। তোর বরের সঙ্গে আমার সঙ্গে ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ডে দেখলি যে আমরা মিউচুয়াল ফ্রেন্ড হয়েছি, তুই তোর বরকে জিজ্ঞাসা না করে, তুই তোর বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা না করে তুই আমাকে জিজ্ঞাসা করছিস যে তোমার সাথে কি ফেসবুকে আছে। তখন আমি বুঝতে পেরেছি, বাট আমি বিষয়টাকে ওইভাবে প্রিটেন্ডই করিনি। আমি বললাম হ্যাঁ ওই তো আমার সঙ্গে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, যাতে করে লাইটের উপর দিয়ে ব্যাপারটা চলে যায়। কিন্তু চরিত্র নিয়ে, সতী সাবিত্রী সাজা নিয়ে তুই কথা বললি না। তো আমি তোকে ছোট্ট করে ডিটেলস, ছোট্ট করে একটুখানি হিন্টস দিয়ে যাচ্ছি। যদি তুই চাস ডিটেলসে, ইন ডিটেলসে যদি চাস, যদি প্রমাণ চাস, আমি সেটাও দিয়ে দেবো। দেখো না বন্ধুরা, একদিন আগে আমি ঘোষণা করেছি কোনো রেকর্ডিং, কোনো মেসেজ, কোনো স্ক্রিনশট, কোনো কিচ্ছু দেবো না। একদিনের মধ্যেই এমন সিচুয়েশন ক্রিয়েট করছে যেখানে আমাকে টিট ফর ট্যাট, অ্যাকশানের রিয়াকশান আমাকে করে দেখাতে হবে। বুঝতে পারলে তো? তো এই গেল তোর কথা, যে তুই সেই সময় যাত্রার সঙ্গে খুশি মুখ মারার জন্য রেডি ছিলিস। ভালোবাসা কখনো এরকম হয় না রে, ভালোবাসা কখনো এরকম হয় না, না তোর ক্ষেত্রে হয়, না তোর বরের ক্ষেত্রে হয়। তো তোর বর আমার সঙ্গে ওইভাবে মানে ফেসবুকে কন্ট্যাক্ট করেছিল, তার এরকমটা তার চোখে লেগেছিল যে তোর থেকে আমাকে কচি লাগে, তোর থেকে আমাকে কচি লাগে, ডাইরেক্ট আমাকে বলেছে। আমি সেই বিষয়টাকে এতটা লাইটলি ওই জায়গাটাতে আমি করেছি না, হ্যান্ডেল করেছি, যাতে করে বিষয়টা ডার্টি না হয়ে যায়। বোঝাতে পারলাম? সতী সাবিত্রী বলেই, চরিত্রবান বলেই ওই জায়গার ফায়দা না উঠিয়ে, ওই কথাটার ফায়দা না উঠিয়ে আমি ওই কথাটাকে লাইট পরিবেশটাকে লাইট করে দিয়েছিলাম। শুনতে চাস নাকি সেই মন্তব্য? শুনতে চাস? যেখানে তোর এখনকার দিনের এই যে দেবতার আসনে বসিয়ে দিয়েছে না, সেই ছেলেটি আমাকে বলছে যে তোমাকে তো মানুষ থেকেও কচি লাগছে। শোনাবো নাকি? শুনতে চাস নিজের কানে? এবার আসি তোর মায়ের চরিত্রের কথায়। মনে করে দেখ তোর মায়ের সম্পর্কে, তোর মাকে আমি কোন কোন অবস্থায় দেখেছি। তোর মাকে নিয়ে আমি কিছু বলতেই চাইছি না, কারণ আমি যদি তোর মায়ের সম্পর্কে, তোর বাবার সম্পর্কে বলা শুরু করি, মুখ কালাকালি হয়ে যাবে, যেটা কিনা আমি আগেও বলেছি। আর এটা কোনো রকমভাবে কোনো হুমকি, থ্রেট কিচ্ছু না। আমার কথার বার্তা শুনে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে না শুধু বা কোনো হুমকি টুমকি দিচ্ছে। আমি ন্যাচারালি ভিডিও টু ভিডিও করছি, সেটাও সহ্য হচ্ছে না, সেটাও সহ্য হচ্ছে না। আসল মুখোশটা টেনে ছিঁড়ে দিচ্ছি, মানে মুখোশটা টেনে ছিঁড়ে দিয়ে আসল রূপটা মানুষের সামনে তুলে ধরছি, সহ্য হচ্ছে না। সহ্য করতে না পেরে কি করছে? বাদবাকিদের মতন হুক্কা হুয়া করছে। বলি কি, একটা কথা তো প্রথমে বললাম যে ছাইতে নতুন করে আর আগুন ধরানো যায় না। আর তোরা হচ্ছিস কিন্তু পুরো শুকনো পাতা, একটা জাস্ট চিঙ্গারি, একদম দাউ দাউ করে জ্বলে উঠবে বলে দিলাম, ঠিক আছে? আমাকে নিয়ে মানুষের নোংরামো করতে কিছু বাকি নেই। ওই যে দেখ না, আমার বিয়ে দেখালো, মানুষে দেখতেই পেল না, কিছুই দেখতে পেল না। আমাকে কেউ সিঁদুর পরাচ্ছে, মানুষ কিছুই দেখতে পেল না। আমার সঙ্গে আমি ফুলসজ্জা করছি, সেই ভিডিও নাকি ওই বিড়িমাসির কাছে আছে, সেই সম্পর্কেও মানুষ কিছু দেখতে পেল না, কিছুই দেখতে পেল না। তারপরেও আমি চুপ করে রয়েছি, কারণ এই বিষয় নিয়ে আমার মুখ খোলার প্রয়োজনই নেই। কিন্তু এই যে তুই নতুন করে নোংরামোটা শুরু করেছিস, বিড়িমাসির সম্পর্কে তো সবাই সব কিছু জানে, তারপরেও যেগুলো জানতো না সেগুলো আমি জানিয়েছি। তোর সম্পর্কে কিন্তু আমি কিছুই জানাইনি। এতদিন বাচ্চা 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 করে মানুষের সাথে খেলে গেছিস তুই, ইমোশনাল, তোর এখন একটা সেন্সিটিভ পিরিয়ড যাচ্ছে। দেখ না, তোর বর একদিন আগে বলে গেল তোর নাকি বিরাট মুড সুইংস হচ্ছে, তুই নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছিস, কান্নাকাটি করছিস। কমিউনিটি পোস্টে তো দেখলাম রীতিমতন হাসির সিম্বল, হাসির ইমোজি, তাই না? এবার কথা বলি একটা, যাদের নিজেদের খোদ মান সম্মান নেই, তারা আমাকে কি রেসপেক্ট করবে? এই যে রেসপেক্ট শব্দটা উল্লেখ করেছিস না কমিউনিটি পোস্টে, তোদের মতন 2 রুপিস পিপল, এখানটায় 2 টাকা, অর্থাৎ টাকা না, ব্যক্তিত্বর কথা বলছি। 2 রুপিস পিপল, যারা কিনা কথায় কথায় নিজেদের চুলটা স্ট্রেট করার জন্য পর্যন্ত মানুষের কাছে হাত পাতে, ঘুরতে যাওয়ার জন্য পর্যন্ত মানুষের কাছে হাত পাতে, ঘরে মায়ের ওষুধের জন্য পর্যন্ত আমার কাছে হাত পাতে, ইলেকট্রিক বিল দেওয়ার জন্য পর্যন্ত আমার কাছে হাত পাতে,
গাড়ির প্রবলেম হয়েছে, সেই গাড়ির প্রবলেম সারানোর জন্য পর্যন্ত আমার কাছে হাত পাতে এরকম 2 রুপিস যাচ্ছাতাই ব্যক্তিত্বদের কাছ থেকে আমাকে যদি কেউ সেই সব মানুষেরা রেসপেক্ট করে, সেই সব রেসপেক্টও আমার জন্য অসম্মানকর, হানিকারক। বোঝাতে পারলাম? এই টাইপের মানুষেরা যদি আমাকে, তোদের মতন মানুষেরা যদি আমাকে সম্মান করতে যায় না, সেই সম্মানটাও আমার জন্য অসম্মানজনক। বুঝতে পারলি? এই যে কথাটা বললাম, এই কথাটার ইনার মিনিংটা বুঝতে পারলি? আশা করছি এর থেকে ভালোভাবে তোরা ডিজার্ভ করিস না, আর এর থেকে খারাপভাবে আমার বলার প্রয়োজন নেই। তোদের চরিত্র সম্পর্কে এইটুকু শুনিয়ে গেলাম। দীঘা থেকে ফেরত আসার সময় আমাকে দেখেছিলিস কাউকে ঝাড়ি মারতে? তোকে দেখেছিলাম, তুই ঝাড়ি মারছিস, রীতিমতন পারলে গিয়ে সেই ছেলেটার কোলে গিয়ে পড়িস। আমাকে দেখেছিলিস নাকি এরকমটা করতে? দেখবিও না, দেখেনি কেউ, দেখবেও না। এই তো জাস্ট একটা ছোট্ট ওর উপর দিয়ে গেলাম তোদের চরিত্র নিয়ে কথা। মনে পড়ে তোদের ঘরে একটা মুসলমান ছেলে আসতো যার নাম সানি? তার সঙ্গে তোর কি সম্পর্ক ছিল? তার সাথে তোর কি সম্পর্ক ছিল একটুখানি বলিস তো। বিরিমাসিও জানে এই কথাটা, বিরিমাসিও জানে এই কথাটা, যদিও বা সে এখন মুখ ঘুরিয়ে নেবে, কিন্তু আমাকে সে বলেছিল। আর আমার দর্শকরা মোটামুটি জানে সুতপা যেইটুকু মুখ খোলে তার পেছনে অবশ্যই সত্যতা রয়েছে, আমার দর্শকরা এইটুকু জানে। আর তোর ব্লগিংয়ের ঝলকে ঝলকে মিথ্যাচারিতা, ঝলকে ঝলকে, সেটা তুলে ধরছি বলেই গাত্র দহন হচ্ছে, এত দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে যে বাচ্চার দিকে কেয়ার না করে, সদ্যজাত বাচ্চার পেছনে টাইম না দিয়ে আমাকে দেখছিস আমার চরিত্র নিয়ে বলতে বসেছিস। লজ্জা, ঘৃণা, ভয় সব তো মনে হয় ওই নার্সিংহোমেই ছেড়ে দিয়ে এসেছিস, তাই না? নার্সিংহোমেই ছেড়ে দিয়ে এসেছিস, যার জন্যই তো ওইভাবে ওরকম মানে কি বলবো, একটা বেঢপ শরীর নিয়ে ক্যামেরার সামনে চলে আসছিস ওড়না না দিয়ে। লাজ লজ্জা যদি থাকতো ওইখানটাতেই প্রকাশ পেত, তোর যদি লজ্জা বলে কিছু থাকতো। এবার যদি ইন ডিটেলসে শুনতে চাস উইথ প্রুফ, নামিস মাঠে, কোনো রকম কোনো হুমকি না। তুইও ফ্রি, বাঁধন ছাড়া, আমিও ফ্রি। আমাকে তো জীবনে কেউ বাঁধতেই পারেনি, কেউ বাঁধতে পারেনি সত্যি কথা বলার থেকে। বুঝতে পারলি? চলো, তোমরা একদম এক্সাইটেড হবে না, কারণ এই সমস্ত থার্ড ক্লাস যারা কিনা চেয়ে চিনতে জীবন কাটায়, যারা কিনা মানুষের টাকা মেরে দেয়। বিরিমাসি কতবার বলেছে আমাদের গ্রুপে, শোনাবো নাকি সেই কথা, যে এত কিছু করছে, আমার 15,000 টাকাটা তো ফেরত দিল না। আমি জানি না, আমার 15,000 টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা কর তো, তোরা ব্যবস্থা কর। মানুষের কাছ থেকে ধার নিয়ে সেই টাকা শোধ করার পর্যন্ত লাজ লজ্জা এদের মধ্যে নেই, যে শোধ করতে হবে সেই লজ্জাটুকু এদের মধ্যে নেই। তারা এসছে আমাকে রেসপেক্ট করতে, চল ফট। তোদের রেসপেক্টের 108, তোদের রেসপেক্টের 108। আমি এখানে রেসপেক্ট মানুষের কাছে ভিক্ষে চাইতে আসিনি, আমাকে রেসপেক্ট করো। আমি এখানে কন্টেন্ট বানাতে এসেছি, মানুষকে এন্টারটেন করতে এসেছি, মানুষ হচ্ছে। সবাইকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাদ বাকিটা আপটা মারু, ও যদি চায় খেলা হবে, জমিয়ে খেলা হবে, লক্ষ্মী সবার অ্যাকাউন্টেই ঢুকবে। বিষয়টা হচ্ছে শুধু ছাই উড়বে, নতুন করে আর আগুন লাগাতে পারবে না আমার ক্ষেত্রে। টাটা।